ডিভোর্সের ১০ বছর পর আবার নিজের প্রাক্তন স্বামীর বাড়িতে প্রবেশ করলাম। এত বছর পর নিজের ফেলে যাওয়া সংসারে আবার আসতে হবে কিংবা আসতে পারবো তা কল্পনা বা স্বপ্নেও কোনোভাবে কখনো মাথায় আসেনি। তার নতুন সংসারে নতুন বউ এমনকি একটা ফুটফুটে মেয়ে ছিল। তার এ সুখের সংসার আমার জায়গা না হওয়াটাই স্বাভাবিক। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে সকল কিছু হার মেনে আবারও আমাকে আসতে হলো হৃদের বাড়িতে। সমাজ কিভাবে মেনে নিবে, মানুষ কি বলবে, সব কিছু পরোয়া পেছনে ফেলে কোনো এক অদৃশ্য মায়ার অবাধ্য পিছুটান আর প্রিয় সেই মানুষটার প্রিয়সের সংসার কাছ থেকে দেখার লোভ আমাকে এনে দাঁড় করিয়েছে হৃদের দরজায়। নিজেকে আর আটকাতে পারিনি এই সুযোগ। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল রিধিকা। আসসালামু আলাইকুম। তুমি কি পুতুলাম্মু? বুঝলাম তিশাই হয়তো বলে রেখেছে আমি আসবো, আর আমাকে পুতুলাম্মু বলতে শিখেছে। হ্যাঁ, আমি পুতুলাম্মু। আসো আসো, মা ভিতরে আছে, আমি তোমার জন্যই কতক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি আসতে এত দেরি করলে কেন বলো তো? বাড়িতে কাজ ছিল তো তাই। কিন্তু আমি তো তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি মামুনি। বিকালে এনে দেবো কেমন? সমস্যা নেই, বেশি চকলেট খেলে দাঁতে পোকা ধরবে, তাই আমি কম কম চকলেট খাই। মা বলছে বেশি চকলেট খেলে মায়ের মতো অসুস্থ হয়ে যাব আমি। হৃদের কথা শুনে বলতে বলতে তিশার রুমে চলে আসলাম। রুমটা ঠিক তিশার বললে চলে না, রুমটা হৃদেরও। যে রুমে 10 বছর আগে আমি আর হৃদ থাকতাম। নতুন বউ সাজে এই রুমে এনে বসানো হয়েছিল আমায়। আজ বহু বছর পর আবার সেটাতে বসলাম, সেই ঘরটায়। আমাকে দেখে তিশা শোয়া থেকে উঠে বলল, রিধি বলেছে মা দেখো পুতুলাম্মু এসে পড়েছে। আপনি এসেছেন আপু? আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। না আন্টি, ওরা কেমন আছে? আছে ভালোই, এ বয়সে আর কেমন থাকবে। আসতে দেরি হলো, নতুন বাসা থেকে সব কিছু গোছগাছ করে রান্না করে এসেছি। আবার সন্ধ্যায় চলে যাব। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে আসতে তিশাসহ আমি ছুটলাম কি হয়েছে দেখতে। রান্নাঘরে আসতেই দেখলাম আমার শাশুড়ির হাত থেকে ভাতের হাঁড়ি পড়ে গেছে। আমার শাশুড়ি বলা চলে না, যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে। কী বলে সম্বোধন করব বুঝছি না। তিশা ধরে ওঠালেন ওনাকে। হৃদের মা হয়তো জানতো আমার আসার কথা, তবে আমার সাথে কথা বলতে ইতস্ত বোধ করছেন। তিশা অসুস্থ থাকার কারণে হয়তো ওনাকে এই বয়সে রান্নাঘরে বসতে হচ্ছে। ভাগ্যের কি নির্মাণ পরিহাস! 10 বছর আগে আমি রান্না করে অফিসে যেতাম, আবার অফিস থেকে এসে রাতের রান্না করতাম। খাবারটা গরম করে খেত না আমার শাশুড়ি, আর সে মানুষটা আজকে এই বয়সে রান্না করছে। তিশা, তুমি ওনাকে নিয়ে রুমে যাও, বাকি রান্না আমি শেষ করছি। আপা আপনি রান্না করবেন? তিশার উত্তরে ছোট্ট জবাব, সমস্যা নেই, অভ্যাস আছে। হৃদের মা আমার দিকে তাকিয়ে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। তার চোখে মুখে অপরাধের বোধ সাব স্পষ্ট। কথা বাড়ালাম না। তিশা চলে গেল শাশুড়িকে নিয়ে। রান্না করতে করতে মনে পড়ল পাঙ্গাস মাছ হৃদের অনেক পছন্দের ছিল। পৃথিবীতে এত এত মাছ থাকা সত্ত্বেও তার প্রিয় মাছের তালিকায় একদম উপরের নামটা ছিল পাঙ্গাস। যে কয়দিন এ বাড়িতে ছিলাম সপ্তাহে 5 দিন কম করে হলেও পাঙ্গাস মাছ রান্না করতে হতো আমাকে। পাঙ্গাস মাছ ভাজা, পাঙ্গাস মাছের দো পেঁয়াজা, পাঙ্গাস মাছের রসা, আরও কতভাবে যে করতাম। আর রিত খেয়ে বলতো তোমার হাতে পাঙ্গাস মাছটা ঠিক তোমার মতোই স্বাদ। মনে হচ্ছে ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি এসে পড়ল। রান্নাঘরে ফ্রিজ খুলে পাঙ্গাস মাছ খুঁজতে পেয়েও গেলাম। মুরগির মাংসের মতো সকল মশলা দিয়ে কষিয়ে রান্না করলাম। সচরাচর এভাবে মাছ রান্না করা কমই হয়। রান্না শেষ করে রিদিকে গোসল করিয়ে বিকালে বাড়ি এসে পড়লাম। শত জোর করেও তিশা খাওয়াতে পারিনি। বলে এসেছি কাল খাবো, এখন থেকে তো প্রতিদিনে আসবো। হৃদের মা আর আমার সামনে আসেনি। হৃদের বাবা বিছানায় পড়া, শোয়া থেকে উঠতে পারেনি একা কারো সাহায্য ছাড়া। এই বাড়িতে হাঁসফাঁস লাগছিল। অনেক বছর পর নিজের হারানো সংসার কেমন এক অনুভূতি বলে বোঝানো সম্ভব না। 10 মিনিট দূরত্বের বাসা ওই বাড়ি থেকে আমি যে নতুন বাসায় উঠেছি তার। হেঁটে এসে ক্লান্ত হয়ে চেয়ারে বসে পড়তেই সামনে এক গ্লাস পানি ধরল। জানি না এটা আর কেউ না, ঝিমের হাত। সবসময় বাইরে থেকে আসলে ঝিম পানি এগিয়ে দেয়। সকল কাছে হাত লাগে আমার সাথে, আমি মানা করলেও করবে। তার মতে আমার কষ্ট হয় সব একা একা করতে, তাই সে সাহায্য করলে আমার কষ্ট কম হবে। ঝিমের বয়স এখন 12 চলছে, আর কমাস পর 13তে পা রাখবে। বাড়ন্ত বয়সে উচ্চতা প্রায় আমার সমান লম্বা হয়েছে লক্ষ্মী একটা মেয়ে। অন্যথায় রিমের বয়স 10। বয়সে ঝিমের থেকে ছোট্ট হলেও বেশ চঞ্চল। সারাদিন এটা ওটা খুঁটিনাটি করবেই। তবে একটা দিক দিয়ে দুজনেই অনেক মিল। দুজনে আমাকে ছাড়া ঘুমাতে পারে না, আমাকে ছাড়া খাবার খায় না। এই অভ্যাসগুলোতে তারা একমত। মা কখন এলে? আর ওই আন্টিটার শরীর কেমন আছে? সারাদিন কী কী করছে? ঝিমের এত প্রশ্নে বিরক্ত হয়ে
ঝিম বলল, আহা রিম, শুরু হয়ে গেছে তোর বকবকানি। মা তো এসেছে, ফ্রেশ হয়ে খাবে, তারপর তো সব কথা শুনতে পারবে নাকি? না বাবা, আমার তোর মতো অত ধৈর্য নেই। রিম, তুমি আবার আপুকে তুই করে বলছিস? আমার চোখ পাকানিতে হালকা চুপসে গেল রিম। সব শিখাতে পারলেও এই জিনিসটা কিছুটা রিমকে আয়ত্ত করাতে পারেনি। সে ঝিমকে তুই করে বলবে বারবার। এতে অবশ্য ঝিম কোনো আপত্তি করে না, তবে আমি বকা দিই। থাক মা, আমারই তো বোন, তুই বললে কিছু হবে না। হয়েছে, এতক্ষণ তো দুইজনে ঝগড়া করছিলি, যেই আমি বকা দিলাম এখন বোনের পক্ষ ধরা হচ্ছে, তাই না? খাবারের টেবিলে পাঙাশ মাছ এভাবে রান্না করে দেখে চমকালো হৃদ। তবে কাউকে কিছু জিজ্ঞাসা হল না, কাউকে। রিদিতা খাবারটা বেশ মজা করে খেয়ে নিল। তিশা খেয়াল করছে আনমনে কিছু একটা ভেবে হাসলো। পরক্ষণে মুখে এক অনিষ্টের ছাপ পড়ল। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মুহূর্তে তা মুছে নিল, যা সকলের আড়ালেই থাকলো। কুয়াশায় ঘেরা শীতের সকাল। শীত সকালটা সকাল বিকাল কুয়াশায় ঢাকা থাকে। সূর্যের দেখা খুব কম মেলে। এই দরুন এই কয়েক ঘন্টা মাত্র সূর্য উঠেছে। শীতের এই সকালে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। গায়ে চাদর মুড়ি দিয়ে তাই হেঁটে চলছি। পুরনো শহর, তবে তা এখন নতুনের মতো লাগছে। অনেক বছর পর আসাতে সব পরিচিত কিছুও অপরিচিত লাগছে। বদলে গেছে অনেক কিছু। একদিন যে কারণে এ শহর ছেড়ে দিলাম, আজ এত বছর পর আবার সে কারণে আসতে হলো। 3 মাস আগের কথা। দুপুরবেলা কে আসলো রে? রিম, দেখতো আমার হাতে রান্না। আচ্ছা আমি দেখছি। এটা পুতুলাপার বাসা না? হ্যাঁ, কিন্তু আপনি কে? তুমি আমাকে চিনবে না আন্টি, তোমার মায়ের সাথে কথা আছে। আচ্ছা ভেতরে এসে বসুন। রিমের কথায় একজন ভদ্রমহিলা ভেতরে প্রবেশ করলো। রিম দৌড়ে রান্নাঘরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, মা, এক আন্টি তোমাকে খুঁজছে। বলল কি জানি জরুরি কথা আছে, অনেক দূর থেকে এসেছে। ঠিক আছে, আমি আসছি। রুমে এসে আমি যা দেখলাম তা কখনোই ভাবতে পারিনি। আমার বাসায় তিশা, কিন্তু কেন তুমি হঠাৎ এখানে? আমার প্রশ্নে তিশা দাঁড়িয়ে গেল। আমি একটা চেয়ার নিয়ে আপনার কাছে এসেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিবে না। বসো বসো, কথা বলো। রিম, বড়দের মাঝে কথা থাকতে হয় না? মা তোমাকে শিখিয়েছে না? রিম হ্যাঁ বলার পূর্বে মাথা নাড়িয়ে চলে গেল। এবার বলো তো, এত দরকার আমাকে তোমার, যে এতদূর পর্যন্ত চলে এসেছে? আপা, আপনি ফিরে চলুন ওই বাড়িতে। তিহার এহেন বাক্যে আমার আশ্চর্যের সকল সীমা অতিক্রম করলো। এমের মাথা খারাপ হলো নাকি? নিজে ডেকে ডেকে ঘরে সতীন তুলছে। টিয়ার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। নিজের প্রাক্তন স্বামীর স্ত্রীর সাথে মিষ্টি আলাপ করার মতো রুচি আমার নেই, তবে তিশার মুখ দেখে তার সাথে কঠোর হতে পারিনি, কেন জানি না। তোমার কথায় অবাক না হয়ে পারছি না। যে জায়গা ছেড়ে এসেছি এত বছর পর, সে জায়গায় আবার কেন যাব? আর তোমরা তো বেশ সুখে সংসার করছো, তবে তার মাঝে আমাকে কেন ঝামেলা বাড়াতে চাচ্ছ বুঝলাম না ঠিক। তিশার চোখের কার্নিশ বেয়ে এবার পানি পড়ল। আমি আপনার ব্যাপারে সব জানি, কিন্তু তা বিয়ের পর। বিশ্বাস করেন, বিয়ের আগে আমি জানতাম না যে হৃদিকার আব্বু আগে বিয়ে করেছিল। তার জীবনে আপনি ছিলেন। এমনকি আমার পরিবারের কেউ জানতো না আপনার বিয়ের কথা। জানলে আমাকে এখানে বিয়ে দিত না। বিয়ের কয়েক মাস পর আমি জানতে পারি আপনার কথা। প্রায় অনেক সময় দেখতাম রুমের বারান্দায় দাঁড়িয়ে উনি কিছু একটা পড়ে, অন্য মনস্ক থাকে। জিজ্ঞাসা করতে বলতে কিছু না। আমি আর ঘাটতাম না। সব যেহেতু ঠিক ছিল, তাই এত প্রশ্ন করতাম না। একদিন তার প্রচুর জ্বর ওঠে। মধ্যরাতে কোথা থেকে একটা চিঠি বের করে আমার হাতে দিয়ে বলে, তুমি প্রায় সময় আমাকে জিজ্ঞাসা করতে না, কি এত ভাবি কি? এই যে এটা তোমার থেকে লুকিয়ে রাখতাম। আমি একজনকে ঠকিয়েছি, আমি চাইনি, কিন্তু মায়ের কথায় বাধ্য হয়ে হতে হয়েছে। তবু দোষটা আমারই, কারণ ভুলটা তো আমিই করেছি। কিন্তু আমি চাইনি তুমি ওইসব জেনে কষ্ট পাও। তোমাকে আর দ্বিতীয়বার ঠকাতে চাইনি, তাই লুকিয়ে থেকে তোমার থেকে। একজনকে হাতড়ানোর কষ্ট আমাকে কুড়ি কুড়ি খাচ্ছে। তোমাকে হারানোর ভয় হতো অনেক, তাই বলতে পারিনি। তবে আজ মনে হচ্ছে তোমাকে সবটা জানানো দরকার। ওই দিন আমি তার কথাগুলো সহ্য করতে পারিনি, কান্না করছিলাম। তবে তার প্রচণ্ড জ্বরে তাকে ফেলে যেতে পারিনি। নিজের মনের সাথে অনেক যুদ্ধ করে কাটিয়েছি। আমার পরিবার তার আগে বিয়ের কথা জানার পর আমাকে নিয়ে যেতে চাইছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চলে যাব, কিন্তু তখন আমার পেটে তার অংশ হৃদিকা বড় হচ্ছে। তার উপস্থিতি আমি টের পেলাম। আমার ডিভোর্স হলে আমার ভিতরে থাকা ছোট্ট মানুষটার বাবা হারাবে। তার বেড়ে ওঠার টাকার পয়সার কামতি না হলেও নিজের পরিবার পাবে না। তাছাড়া বাংলাদেশের সংবিধানে গর্ভাবস্থায় ডিভোর্স হয় না। তখন ওই পুরো সময়টা আমি আমার বাবার বাড়িতে ছিলাম। রিতিকার আব্বু অনেক চেষ্টা করে আমার সাথে করে নিতে পারেনি। তার সামনে আমি যেতাম না। দিনের পর দিন আমাদের বাড়িতে এসে বসে থাকতো। কিন্তু যেদিন আমার রিধিমণি পৃথিবীতে আসে, সেদিন মনে হয় আমি নিজেই ওনাকে কল করি, আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলি। আমাকে কল পেয়ে সে এক মুহূর্ত দেরি করেনি। তারপর আস্তে আস্তে সব মানিয়ে নিই। নিজের মেয়ের কথা চিন্তা করে। তবে এখন সে আমার দেওয়া সে চিঠিটা পড়ে মাঝে মাঝে আমি দেখেও ঘুমের ভান করে থাকি। আমি কখনো আপনার জায়গা দখল করতে চাইনি।
করিওনি। তারপর 3 বছর আগে আপনাকে চিড়িয়াখানায় দেখেছিলাম। আমি না, হৃদের আব্বুই প্রথম দেখেছিল। আমি কথা বলতে চাইলে উনি দেয়নি। আপনি কষ্ট পেতে পারেন ভেবে জলদি চলে যাই ওই জায়গা থেকে। আপনার সাথে 2টা মেয়েকে দেখে ভেবেছিলাম আপনি বিয়ে করছেন। পরক্ষণে বয়সের হিসাব করে দেখলাম হিসাব মিলল না। ওই দিন আপনার খোঁজ নিয়েছিলাম আমাকে সাথেই করে। তারপর জানতে পারি রিমঝিমকে আপনি এতিমখানা থেকে এনেছেন। তবে আপনার সামনে আসিনি আমরা, হয়তো আসতামও না কখনো। কিন্তু নিয়তি আমাকে আপনার দুয়ারে এনে দাঁড় করেছে। আপনি আমার শেষ ভরসা। মানে আপা, আমার ব্রেন ক্যান্সার, হাতে আমার সর্বোচ্চ 6 মাস। আমার মেয়ের এখনও 7 হয়নি, আর 1 মাস বাকি। আমি মারা গেলে উনি হয়তো আবার বিয়ে করবেন, হয়তো করবেন না। তাই বা কত, বয়স হয়নি, 40ও হয়নি। কিন্তু আমার মেয়েটা একজন মা পাবে। নতুন কেউ আসলে তাকে কেমন করে দেখবে আমি জানি না। তবে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস আপনি পারবেন আমার মেয়েকে মায়ের মতো ভালোবাসতে। ফিরে চলুন আপা, আমার মেয়েটা যে অনেক ছোট। আপনার হাত জোড় করছি একজন মা হয়ে। কান্নায় ভেঙে পড়লেন তৃষা। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু রাগ হচ্ছে। এরা আমাকে কি পেয়েছে, খেলার পুতুল? তাদের দরকার আমাকে যেভাবে ইচ্ছে ব্যবহার করবে। মুখে কনিষ্ঠ ভাব নিয়ে বললাম, দেখো তৃষা, জানি না রিত তোমাকে কোন বুঝে আমার কাছে পাঠিয়েছে। সে কি করে ভাবলো যখনই ডাকবে তখনই আমাকে পাবে। আমার জীবনের একটা মূল্য আছে। আমি খেলার পুতুল না, যখন ইচ্ছে ছুঁড়ে ফেলবে আর প্রয়োজনে ডাস্টবিন থেকে কুড়িয়ে নেবেন। তোমার সাথে স্বার্থটাই দেখলে আসল মানুষ অনেক বেশি স্বার্থপর। আমি দুঃখিত, আমি তোমার কথা রাখতে পারবো না। না না আপা, উনি আমাকে আপনার কাছে বসতে অনেক বারণ করছেন, কিন্তু আমি এসেছি একজন মা হিসাবে, নিজের সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য। স্বামীর ভালো রাখা আপনার কাঁধে এসেছি। হ্যাঁ, আমি আমার স্বার্থে এসেছি। তার জন্য আপনি আমাকে যা খুশি বলেন, আমার আপত্তি নেই। আর আপনার সংসার আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। ওনার মাঝে এখনও আপনার জন্য ভালোবাসার কমতি নেই। সে তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। তুমি যে ব্যাপারটা খুব সহজে বলছো, আমার জায়গা থেকে চিন্তা করো। আমার পক্ষে কখনোই সম্ভব না। তোমার মেয়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি 2টো মেয়ে নিজের পরিচয়ে মানুষ করেছি। তুমি যদি চাও তোমার মেয়েকে দিতে পারবো। আমি কখনো তার যত্নের কমতি রাখবো না। তুমি অনেক দূরে যাবে। আমার মনে হয় এখন ওঠো, দরকার তোমার। আমার কথায় তৃষা চলে যায়। নিজের আজ ঠুনকো কাগজ মনে হচ্ছে। সবার জীবনে সুখ পাখি ধরা দেয়, আমার সাথে কেন এমন হলো? কোন দোষে? আমি কেন পারিনি বাকি সবার মতো নিজেকে গুছিয়ে ভালো থাকতে? আমার কান্না মা দেখলো দরজার আড়াল থেকে, তবে কিছু না বলে নিজের রুমে চলে গেল। জন্ম মৃত্যু বিয়ে, এই 3টা জিনিস কারো হাতে নেই। আল্লাহর ইশারা ছাড়া হয় না। জন্মের সময় ভাগ্যের লিখন দেওয়া হয় কার সাথে কার জুটি থাকবে, কে কতদিন পৃথিবীতে বাঁচবে। সকল কিছু ভাগ্যের লিখন অনুযায়ী হয়ে থাকে বলে মনে করি আমরা। মৃত্যু এক ভয়ঙ্কর শোকের শব্দ। 2 অক্ষরের এই শব্দটা ছোট্ট হলো, ব্যক্তি জীবনে এর তাৎপর্য অনেক। মৃত্যু নামক এই শব্দটা দ্বারা পৃথিবীর বুক থেকে মুছে যায় একটা মানুষের নাম। মুহূর্তে নামটা লাশে পরিণত হয়। চিরতরে বিদায় নেয় আপনজন। চাইলে কেউ তাকে আর কখনো দেখতে পারবে না, কথা বলতে পারবে না। ইস, কি ভয়ঙ্কর যন্ত্রণা! যাদের আপন মানুষের মৃত্যু হয় কেবল তারাই এই যন্ত্রণা উপভোগ করতে পারে। মৃত্যুর কাছে হার মেনে তৃষা আজ বিদায় নিয়ে গেছে এই পৃথিবী থেকে। 10 বছরে নিজ হাতে গড়ে তোলা প্রিয় সংসারে মায়া ত্যাগ করে 7 বছর ছোট্ট বাচ্চাকে রেখে বিদায় হয়ে গেল। যদিও কোনো উপায়ে মৃত্যুটা পিছিয়ে দেওয়া আর উপায় থাকতো, তাহলে হয়তো তাই অনুসরণ করতাম পৃথিবীতে অন্য কিছু দিন বাঁচার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত তেমন কোনো উপায় কারো জানা নেই। তৃষার মৃত্যুর বিধি কান্না করতে যাচ্ছে অঝরে। কেউ সরাতে পারছে না লাশের পাশ থেকে। তৃষার বাবা মা বৃদ্ধ, তারাও কান্না করছে। মা বাবার আগের সন্তান মৃত্যু, এই বিষয়টা অনেক বেশি বেদনাদায়ক একজন বাবা মার কাছে। তবু সৃষ্টিকর্তার সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কারো হাতে। হৃদ ও অনেক হৃদিকাকে নেওয়ার চেষ্টা করেছিল লাশের পাশ থেকে, কিন্তু পারেনি। আমি অবশ্য হৃদকে দেখিনি, হৃদের সামনে যাইনি আজ পর্যন্ত। হৃদের বাবা মা হয়তো রুমে বসে কাঁদছেন, তবে তা দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার করছে না, কেন জানি। তবে তৃষার মৃত্যু আজ হৃদিকার আজারি কান্না বারবার বুকের ভিতর নাড়া দিয়ে উঠছে। অবশেষে গোসলের জন্য মহিলারা লাশ নিতে এলো, তবু হৃদিকাকে সরানো যাচ্ছে না কোনোভাবে। পরক্ষণে মনে হলো তৃষার মৃত্যুর আগে তার মেয়েকে আমার কাছে রেখে গেছে আমাকে ভরসা করে। হৃদি, ছোট্ট করে ডাকলাম। হৃদি আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কান্না করছে। আমার চোখের পানিও আর আটকে রাখতে পারলাম না। পুতুলাম্মু, মা কেন চলে গেল? মা তো বলেছিল আমি তোমার সাথে থাকলে মা সুস্থ হয়ে যাবে। তুমি আমার আর একটা মা। আমার নাকি 2টো মা। আমি তো মায়ের সকল কথা শুনেছি। তোমাকে পুতুলাম্মু ডেকেছে, ঠিকমতো খাবার খেয়েছি। তাহলে মা কেন চলে গেল? 2টা মা থেকে শুধু একটা মা আছে, আর একটা মা তো চোখ খুলছে না। হৃদিকার ছোট্ট মানে নিষ্পাপ কথাগুলো যেন কারো হৃদয়ে দাগ কেটে যাবে। আমি তোর মা, সে আমাকে মা বলেছে, সুতরাং তাকে সামলানোর সকল দায়িত্ব এখন আমার। কাঁদো না শোনা আপু বাবু আমার। মায়ের তো অনেক অসুখ ছিল, এখন মায়ের কত কষ্ট হতো তুমি দেখোনি? হৃদি হ্যাঁ পূর্বক মাথা নাড়ল। এই তো আমার ছোট্ট মামনিটা বোঝে। মায়ের কষ্ট কি তোমার ভালো লাগতো বলো?
তাই তো আল্লাহ মাকে তার কাছে নিয়ে গেছে। এখন আর কষ্ট হবে না মায়ের। দেখো মা কত শান্তিতে ঘুমাচ্ছে, ব্যথায় কান্না করছে না এখন। তাই তো আল্লাহ মাকে কাছে নিয়ে গেছে। আজকে সন্ধ্যায় দেখবে আকাশের তারা হয়ে মা তোমাকে দেখবে। তুমি এভাবে কান্না করলে মা তো অনেক কষ্ট পাবে। তুমি কি মাকে কষ্ট দিবে বলো? না না না, মায়ের কষ্ট আমার একদম ভালো লাগে না। আমি কান্না করব না, আমার তো একটা মা আছে। রিদিকে অনেক কষ্টে সামলে নিলাম। জানাজা শেষ করে যার যার বাড়ি চলে গেল। রিদিকে আমি আমার সাথে নিয়ে এসেছি। সারাদিন খাওয়া হয়নি তার। এইটুকু মেয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে খাবার খাইয়ে দিলাম। রিদির নানুরা চলে যাবে আজকের সন্ধ্যায়। তারা চেয়েছিল রিদিকে সাথে নিতে। পরে রিদ নাকি রাজি হয়নি। তারা আর তিশা রিদিকে আমার দায়িত্ব রেখে গেছে সব বুঝিয়ে বলার জন্য। তারা নিয়ে যাওয়ার জন্য জোর করেনি। এসব ঘটনা আমাকে এক পড়শি শোনালো। আমি কোনো উত্তর দিলাম না, শুধু শুনেই গেলাম। অনেকে আবার আমাকে নিয়ে কথা উঠছে, এত বছর নাকি আমি আবার ফিরে আসলাম তার সংসারে। আমার কোনো আত্মসম্মান নেই নাকি, নানা ধরনের কথা। তবে লোকের কথায় কোনো জবাব দেওয়ার মন মানসিকতা আমার নেই। কিছু সময় চুপ থাকাই শ্রেয়। সময় মতো তারা নিজেদের উত্তর পেয়ে যাবে। শুধু কিছু সময়ের অপেক্ষা। তাই তারাই আবার আমার গুণগান গাইবে। একটা লোকের কাজ। তাই আমি বরং এখানেই চুপ থাকি। বাংলাদেশের অর্থনৈতিক খাতকে 10 বছর আগে যে চাকরির জন্য এ শহরে এসেছি, 10 বছর পর আবার সে শহরতে এ চাকরিতে ফিরতে হলো। তবে এতে তিশার হাত আছে বলে মনে হয়। ওই দিন তিশা বাড়ি থেকে চলে আসার পর কান্না করছিল অনেক। মা কি বুঝে গেছিল? কাছে গিয়ে বলল, তুই কি আবার ফিরে যাবি? হৃদের সাথে কথা বলে দেখবি একবার। মায়ের কথায় আশ্চর্য হওয়া ছাড়া কিছু নেই। প্রতিটা মা চায় তার মেয়ের একটা সংসার হোক। যেহেতু এই কয়েক বছরে আমি অন্য কোথাও বিয়েতে জন্য রাজি হইনি, তাই মা এমন বলতেই পারেন। যতই হোক মায়ের মন তো, যে সংসার ছেড়ে চলে আসতে হয়েছে। একদিন আমার বাবা আমার যে সংসার দেখে যেতে পারেনি, আমি সে সংসারে ফিরে যাই, তা কি তুমি চাও মা? আমার করা প্রশ্নে মা আর চোখের আট রাখতে পারেনি আমার চোখে। বুঝতে পারে সে উত্তরটা পেয়ে গেছে আমি কি বলতে চেয়েছি। তবে রিদিকাকে আমার কাছে রাখবো, সে তো কোনো দোষ করেনি। মা আর কিছু বললেন না, আমার মতামতের উপর ছেড়ে দিলেন। পরদিন অফিস থেকে বলা হলো, দেখো নুসরত, তোমাকে 2বার সুযোগ দেওয়া হয়েছে। মেয়ে মানুষ, তার উপর তোমার বাচ্চাদের স্কুলে পরীক্ষা, এসব কারণে তোমাকে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে রাখা গেল। এবার অন্য জায়গায় পাঠানো হচ্ছে। এভাবে এক জায়গায় রাখার নিয়ম নেই। অন্যের চাকরি করতে গেলে নিয়ম মানতে হবে। কয়েক বছর এই জায়গার প্রতি মায়া জন্মালে ছেড়ে যেতেই হবে। বিকালে তিশা কল করে আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানাতে। আমি বলে দেই, হৃদের জন্য তুমি আমাকে সব থেকে নিরাপদ মনে করলে রিধিকে আমি আমার কাছে রাখতে পারবো। এতে যদি তোমার হাজব্যান্ডের কোনো আপত্তি না থাকে, তবে আমার এ জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে। আমার সাথে নতুন জায়গায় থাকতে হবে রিদিকাকে। কিছু মনে না করলে একটা কথা বলি, কোনোভাবে যদি আমাদের বাড়ির কাছাকাছি আসতে পারেন, তাহলে রিদি মাঝে মাঝে তার বাবার কাছে যেতে পারতো। দেখো তিশা, রিদিকে আমি কখনোই তার বাবার কাছে যেতে মানা করব না। তবে আমি কখনো ওই লোকের সামনে যেতে চাই না। আর অফিস থেকে আমাকে যে জায়গায় দেওয়া হবে সে যেখানেই যাব। এখানে আমার কোনো হাত নেই। পরবর্তীতে হয়তো তিশা হেড অফিসে লোকদের টাকা পয়সা দিলে কোনোভাবে আমাকে ওই এলাকাতে নেয়। এই ব্যাপারে আমি অজ্ঞাত, জানা নেই। তবে ধারণা করে পারি এমন কিছু হয়তো হয়েছে। যেহেতু অফিস থেকে আমাকে এই এলাকাতে পাঠানো হয়, তাই আর না করিনি। শীতের শেষে প্রায় এক বিকেলে এ শহর ছেড়ে নিয়তির লেখায় আবার পা রাখলাম এ শহরে। ওই দিন সাথে ছিল মা বাবা। আজ বাবা বেঁচে নেই। মাকে চোখের সামনে বৃদ্ধ হতে দেখেছি। তবে আজ সাথে সাথে আমার 2 মেয়ে রিমঝিম। তাদের খরচ বহন করতে আমার কোনো সমস্যা হয় না। বেতনের টাকায় আমাদের সংসার খুব ভালো মতো চলে যায়। পরে কিছু টাকা জমাতে পারি মাসে। তাহলে রিদিকে আমার কাছে রাখলেও কোনো অভাব পড়বে না রিদির। অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি আমি রিদিকে আমার কাছেই রাখবো। তিশার শরীরের অবস্থা খারাপ থাকায় ওই দিন নিজে গিয়ে রিদির সাথে দেখা করি ওই বাড়িতে। তা হয়তো ওইখানকার যাওয়ার কোনো দরকার আমার ছিল না। তিশা এত বেশি অসুস্থ যার দরুন আমাকে যেতেই হলো। তিশার মৃত্যু আজ বেশ কয়েকদিন হয়ে গেছে। প্রায় মাসখানেকের মতো রিধি আমার কাছে থাকে। মাঝে মাঝে তার বাবা লোক পাঠায় তাকে নিয়ে যাওয়ার জন্য। তবে রাতে কখনো ওই বাড়িতে থাকে না মেয়েটা। প্রতি রাতে আকাশে তাকিয়ে মাকে খুঁজে বেড়ায়। আস্তে আস্তে বাস্তবতা বুঝে গেছে রিধি। হৃদের বাবা মা কালই বৃদ্ধাশ্রমে রেখে আছে। হৃদ সকালে অফিসে যায়, আসতে সন্ধ্যা হয়ে যায়। তার মা বাবার বয়স হয়েছে। এই অবস্থায় একা একা নিজেদের দেখভাল করতে পারে না। তাই বৃদ্ধাশ্রমে রেখে আছে। মনে মনে ভাবলাম, একদিন যে বাড়ি থেকে আমাকে বের করে বাধ্য করেছিল, সে বাড়িতে আর থাকতে পারলো না। কেউ তাকে বের করেনি, তবে নিজ থেকে বের হয়ে যেতে হলো। আল্লাহ কার ভাগ্যে কী লিখেছে তা কেবল তিনিই জানেন। আল্লাহ কথায় আছে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যে সংসার নিয়ে তার অহংকার ছিল, আজ শেষ হয়ে বয়সে এসে সে সংসার। সকাল বিকেল
প্রায় সময় একটা অল্প বয়সী ছেলেকে বাড়ির আশেপাশে ঘুরতে দেখি। আমাকে দেখলে অন্যদিকে চলে যায়। তবে এ ছেলে কিছু আমার চোখ এড়াতে ব্যর্থ না। আমার আর বুঝতে বাকি রইল না ছেলেটা ঝিমের জন্য বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। মনে হয় ঝিমের স্কুলের বাইরের কেউ। ঝিম বড় হয়েছে, ক্লাস 7-এ পড়ে। দেখতেও বেশ সুন্দরী, মায়াবী মুখশ্রী। তাই এমন দুই একজন পিছনে ঘোরা অস্বাভাবিক না। রাতে ঝিম আর রিধি ঘুমানোর পরে ঝিমকে পাশে বসালাম। ঝিম সবসময় শান্ত স্বভাবের, খুব নিচু স্বরে কথা বলে। ঝিম কিছু বলবো, তুমি মিথ্যে বলো না আমি জানি, তবু এ বয়সে এসে নিজের অজান্তে কখনো মিথ্যে বলে ফেলা হয়। তাই আগেই বলছে আমার কাছে কিছু লুকাবে না। আমার এখানে নতুন, তোমার বন্ধু বলতে তেমন কেউ নেই। স্কুল প্রাইভেট শেষ করে বাসায় এসে পাশের বাসার কারোর সাথে মিশাই তেমন সময় পাও না। যেটুকু সময় হাতে থাকে আমার কাজে সাহায্য করো। সুতরাং এখানে তোমার সব থেকে কাছের মানুষ আমি, তোমার বন্ধু আমি। আমি শুধু তোমার মা নয়, তোমার বন্ধু। ঝিম হ্যাঁপূর্বক মাথা নাড়ল। বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশে একটা ছেলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তুমি কি তা খেয়াল করছো? ঝিম হয়তো অনেক আগেই বুঝতে পারছে আমি ঠিক এ বিষয়ে কথা বলবো, তাই চমকায়নি আমার কথায়। আবারও হ্যাঁপূর্বক মাথা নাড়ল। তুমি কি ছেলেটাকে চেনো? নাম কি জানো? না না, কয়েকদিন ধরে স্কুলে যাওয়ার সময় পিছন পিছন যায়। একদিন শুধু জিজ্ঞাসা করছিল আমার নাম কি, তারপর আর কিছু বলেনি কখনো আমাকে। তবে পিছনে যায় প্রতিদিন। জিম সত্যি বলছে, তার চোখ মুখ দেখে বোঝা যায়। তোমাকে একটা গল্প বলে শুনবে? এক ছিল ছোট্ট রাজকন্যা, বাবা মায়ের একমাত্র রাজকন্যা। লেখাপড়ায় ছিল সবার সেরা। রাজকন্যার বাবার অত টাকা ছিল না, তবে যা ছিল তা দিয়ে রাজকন্যাকে খুব সুখে রেখেছিল। তাদের সুখের কোনো কমতি ছিল না। রাজা তার সবটা দিয়ে রাজকন্যার লেখাপড়া করিয়ে বড় করেছিল। রাজকন্যা ছিল লক্ষ্মী একটা মেয়ে। একসময় রাজকন্যা বড় হয়ে ওঠে। কোনো এক রাজপুত্র মন চুরি করে নেয় তার। একটা সময় পরিবার থেকে রাজকন্যাকে বিয়ে দেওয়া হয় রাজপুত্রের সাথে। রাজকন্যার বাবার বয়স হয়, উপার্জন ক্ষমতা হারাতে হয়। তাই বিয়ের আগে রাজকন্যা বলে, আমার বিয়ে হয়ে গেলে বাবা মা কী করে থাকবে, আমি যে তাদের শেষ সম্বল। রাজপুত্র ভরসা দেয়, তুমি দেখবে তাদের। এ কথা বিয়ে হয়। বিয়ের পরপর পরিবর্তন আসে রাজপুত্র। তাদের ছিল অনেক টাকা, তারপর ছিল রূপ। রাজকন্যা চাকরি করা টাকা তারা বাবার বাড়িতে পাঠাতে দিত না। একসময় রাজকন্যার বাবাকে অপমান করে। রাজকন্যার পক্ষে আর থাকা সম্ভব হলো না ভালোবাসা রাজপুত্রের সাথে। চলে এসেছিল নিজের রাজ্যে। ভেবেছিল তার অভিমানে রাজপুত্র বুঝতে পারবে, কিন্তু তা হয়নি। চলে আসায় 2 মাসের মাথায় নতুন রানীকে ঘরে তুলে রাজপুত্র। রাজকন্যার শোকে অসুস্থ হয়ে পড়ে। আস্তে আস্তে মানিয়ে নেয়, চলে যায় অনেক দূরে। তবে এখন রাজকন্যা প্রতি রাতে বালিশ ভেজায় চোখের জলে। ভালো তো বাসলেও তাকে কখনো ঘৃণা করা যায় না। ওই রাজপুত্র আর নতুন রানীর ঘরে আলো করে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। বেশ সুখের সংসার হয় ওই রাজপুত্রের। আর রাজকন্যা ঠকে যায় নিয়তির কাছে। তবে সুখ বেশি দিন থাকে না তাদের সংসারে। কয়েক বছর পর ছোট মেয়েকে রেখে মারা যায় নতুন রানী। মারা যাওয়ার আগে বুঝতে পারে কার কাছে তার মেয়ে সব থেকে নিরাপদ। সেই আগের রাজকন্যার কাছে নিজের মেয়েকে দিয়ে দেয়। রাজপুত্রের জীবনে ক্ষণিকের সুখ দেখা দিল। রাজপুত্র হয়ে যায় ভীষণ একা। ছন্দ ছাড়া জীবন হয় তার অবশেষে। কাউকে ঠকিয়ে কেউ সুখে থাকতে পারে না। তেমনি কাউকে একবার ভালোবাসলে তাকে হারানোর যন্ত্রণা সারা জীবন ভোগ করতে হয়। তোমাকে আর রিমকে যখন আমি এতিমখানা থেকে আমার কাছে আনি, রিম তখন অনেক ছোট। তবে তুমি সবই বুঝো, তোমার মনে আছে সবই। পৃথিবীতে অনেক মানুষের, তবে আমাদের আপন বলতে আমরাই। আমার তোমাদের যেমন আমি ছাড়া আপন কেউ নেই, তেমনি আমারও আপন বলতে তোমরাই। এ কথা মনে রাখতে হবে। তোমার বয়স আবেগের, এ বয়সে বিবেক হাজার বোঝালো মন দমিয়ে রাখা খুব কষ্টের। আমি চাই তুমি সে কষ্টে জয়ী হও, আর কখনো স্বার্থপর হইও না। নিজের শত্রুর সাথে বন্ধুর মতো ব্যবহার করবে। তোমাকে কেউ কষ্ট দিলে তাকে পাল্টা কষ্ট দিও না, বরং তার থেকে সুখ এনে দাও। সে যেন একসময় অনুতপ্তর আগুনে পুড়ে। পৃথিবীর সব থেকে বড় শাস্তি কি জানো? নিজের ভুলের অনুতপ্ততা। আচ্ছা মা, সে রাজকন্যা কেন নতুন রানী আর রাজপুত্রের মেয়েকে নিজের কাছে রেখেছিল? রাজপুত্র তো রাজকন্যাকে ঠকিয়েছিল। রাজকন্যা কতটা বিশ্বাসের যোগ্য হলে নতুন রানী তার স্বামীর আগের স্ত্রীর কাছে সন্তান আমানত রাখতে পারে? সে বিশ্বাসের জায়গা থেকে রেখেছে। তুমি সেই রাজকন্যা, তাই না মা? এখানে তুমি ওই লোকের জন্য কেন কাঁদো মা? কান্না এমন একটা জিনিস যা নিজের ইচ্ছায় করা যায় না। মুখে সারাদিন বলে চেষ্টা করেও নতুন চোখে পানি আনতে পারবে না। কিন্তু কখনো কখনো হাজার চেষ্টা করে কান্না থামানো যায় না। তুমি তোমার ভাগ্যকে বদলাতে পারবে না, তবে তুমি তোমার জীবনকে বদলাতে পারবে। মানুষের কাছে নিজেকে যেভাবে উপস্থাপন করবে, সবাই তোমাকে সেভাবে রাখবে। মানুষের বিশ্বাস অর্জন করা অনেক কঠিন। মানুষের বিশ্বাসের যোগ্য সবাই হয়, বুঝলে? আজ তোমাকে এত কিছু বলার কারণ জানতে চাইবে না? কারণ তুমি এখন বড় হচ্ছ। তোমার জানা দরকার চারপাশের মানুষগুলোর কথা। জীবনে অনেক বাধা আসবে তোমার থেকে। সকল কিছু কাটিয়ে উঠতে পারলে জীবন অনেক সুন্দর। অনেক রাত হয়েছে, ঘুমাও এখন। আমি তোমার মতো বড় হব মা, তোমার আদর্শে বড় হব। তুমি সত্যি সুপার মম।
নিস্তব্ধ প্রহর, গ্রামের পরিবেশ, সারাদিন পাড়ার ছেলেদের হইচই থাকায় সন্ধ্যা নামার সাথে সাথে এক নীরবতা বিরাজ করে। সকাল, যে যার আপন মনে অবস্থান করে। রুমের বারান্দা দাঁড়িয়ে চাঁদ দেখছি। আকাশে আজ চাঁদটা নেই, মেঘে ঢাকা। তবু অপলক দৃষ্টিতে দেখবার চেষ্টা করছি। আজ বাবার কথা ভীষণ মনে পড়েছে। তার বয়সে কত লোক এখনো বেঁচে আছে। আমার ভাগ্যটাই এমন, সব শুধু হারিয়েই গেলাম। লাঠি ভর করে মা এসে পিছনে দাঁড়িয়েছে। হাঁটতে পারে লাঠি ছাড়া, তবুও আমি দেই না। কখন পড়ে যায় কি না কি হয়, ভয় লাগে ভীষণ। এভাবে আর কতদিন একা থাকবে? তোরও তো একটা জীবন আছে রে মা। আমি মা হয়ে মেয়ের এমন অবস্থা যে দেখে পারি না আর। মায়ের উপস্থিতি জানতেই এসব কথা বলবে, এ আর নতুন কিছু না। এক কথা আর কত বলবে মা? জীবন তো থেমে নেই, চলছে তো। জীবন তার আপন গতিতে। বাকি জীবনটা কি এভাবেই পার করে দিবি? একটা সংসার তো দরকার শেষ বয়সে। তুমি আছো, রিমঝিম আছে। রিধির কথা তো বাদেই দিলাম। এটা কি আমার সংসার না? আর কত মানুষ হলে সংসার হবে? শুধু কি বিয়ে করলে, স্বামীর ঘর করলে তাকে সংসার বলে? আমি তো ভালোই আছি। মানুষ নানান কথা বলে বেড়ায়, হৃদের মেয়েকে নিজের কাছে রেখেছিস অথচ তাকে বিয়ে করতে রাজি হচ্ছিস না। এসব কিছু পাড়ার লোকেরা চোখে পড়ে। হৃদকে বিয়ে না করলে তার মেয়েকে কেন রেখে দিলি নিজের কাছে? একজন মা সবসময় তার সন্তানের ভালো চায়। মায়ের থেকে ভালো কেউ বোঝে না তার সন্তানের ভালো কোনটা আর মন্দ কোনটাতে হবে। তিশা একটা মা ছিল, সে তার মৃত্যুর আগে তার মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ একটা স্থান খুঁজছিল আর পেয়েও গেছিল। তা হলো আমাকে। সমাজের দৃষ্টিকোণ থেকে আমি তার স্বামীর প্রাক্তন স্ত্রী, সে হিসাবে আমাকে তার শত্রুপক্ষ বলা চলে। তবুও শেষ সময় এসে হাজার চিন্তা ভাবনা করে আমাকে সব থেকে নিরাপদ ভরসার মনে করেছিল। কতটা ভরসা নিয়ে এসেছিল তা আমি পাড়ার লোকদের বোঝাতে পারবো না। তিশার যে ভরসার জায়গা থেকে আমি ক্ষণিকের জন্য রিদির দায়িত্ব নিয়েছিলাম। তিশা জানতো তার মেয়েকে হয়তো আমি এমন শিক্ষায় বড় করতে পারবো যেন সে মানুষের মতো মানুষ হতে পারে। সে জায়গা থেকে রীতিকে আমার কাছে রাখা। আর কি বলছো বাইরের মানুষের নানার কথা? যখন তোমার সাথে কোনো অন্যায় করা হবে তখন বাইরের মানুষ কোথায় থাকে? তখন তো তারা তোমার পক্ষ নিয়ে একটা প্রতিবাদ কথা বলবে না, প্রতিবাদ করে না। তাহলে এখন তারা এত কথা বলার মানে নেই। কার সংসার আমি বিয়ে না করে আমার সুন্দর একটা পরিবার আছে, অথচ আমার সাথে অন্যায় করা হয়েছিল। সেই দুটো বিয়ে করে আজ কোথায় তার সংসার? মা বাবা বেঁচে থেকেও তার কাছে নেই, একমাত্র মেয়েটাও তার কাছে নেই। ছন্দ ছাড়া জীবন উপভোগ করছে এই বয়সে। সুতরাং আমাকে এসব বিষয়ে কিছু বলো না আর প্লিজ, ভালো লাগে না আর। এভাবেই সুখে আছি। হ্যাপি বার্থডে আমার ছোট্ট মা, হ্যাপি বার্থডে টু রিদিমণি। কত বছর পর সেই চিরচেনা কণ্ঠে কানে আসলো। আজ রিতিকার 10তম জন্মদিন। কেটে গেছে আরও 3 বছর। মেয়েটা বুঝতে শিখেছে অনেক কিছু, বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর রীতি অন্য বাচ্চাদের তুলনায়। এই কয়েক বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে, আবার অনেক কিছু আগের মতোই আছে। রীতি নিয়মিত বাবার কাছে যায়, আবার আমার কাছে আসে। একা একা যাওয়ায় আশা করতে পারায় এতে আর অসুবিধা হয় না। মাঝে মাঝে বাবার কাছে ঘুমায়। এটা অবশ্য আমি শিখেছিলাম, কারণ আবার কখন আমার চাকরির জন্য অন্য জায়গায় যেতে হয় তখন তো রিদিকে আমার সাথে নিতে পারবো না। হৃদও তো বিয়ে করেনি আর। একা একা এখন চলতে পারলেও কয়েক বছর পর তার পাশে রিদিকে খুব প্রয়োজন হবে। সে সময় যদি হৃদ বুঝতে পারবে আমি ঠিক কী কারণে তার সংসার করতে পারিনি, তাই তাকে আগে আমি রিদিকে তার জন্য প্রস্তুত করছি। আমার বিশ্বাস রিদি পারবে, সেভাবেই হোক আমি তৈরি করেছি। রিমঝিমও আগের থেকে বড় হয়েছে। আমার 3টা মেয়েকে যথেষ্ট প্রতিবাদী গড়ে তোলার চেষ্টা করেছি। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করতে শিখেছি। তারা ঠিক সেভাবেই গড়ে উঠেছে। রিধি এখন আমাকে পুতুলাম্মু বলে না, রিমঝিমের মতো মা বলে ডাকে। মা ডাকের মধ্যে একটা তৃপ্তি আছে। সন্তান গর্ভে না নিয়েও আমি 3 সন্তানের মা হতে পেরেছি। এর থেকে সৌভাগ্য আর কী হতে পারে? এতে আল্লাহর কাছে শুকরিয়া। মা হা করে কেক নাও। রীতির কথায় হুঁশ ফিরল। মেয়েটাকে আজ লাল পরীর মতো লাগছে। গায়ে রং ধবধবে সাদা না হলো লাল জামায় বেশ মানিয়েছে তাকে। হুবহু হৃদের ফটোকপি চেহারা। মুচকে এসে মুখের কেক নিলাম। প্রতি বছর ছোট্ট করে কেক কাটা হলো, এবছর বেশ বড় করে অনুষ্ঠান করেছে জন্মদিনে। রীতির অনেকটাই বুঝে, তার বাবাকে কখনো এ বাড়িতে আনার আবদার করে না। তবে এবার বলেছিল, মা বাবাকে আসতে বলি, সবাই থাকবে, একসাথে কেক কাটবো, আর বাবার সাথে আলাদা করে কেক কাটবো, কেমন লাগে? এইটুকু মেয়ের আমি আর না করতে পারিনি। সেই সুবাদে আজ হৃদ এ বাড়িতে আসা। কতগুলো দিন পর প্রিয় মুখটা, ভিতরটা একটা বৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। বাচ্চারা সবাই যে যার মতো মজা করছে, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। দাঁড়িয়েছিলাম ঘরের এক কোণে। হৃদ নিজের ভিতরে হাজারটা সংকোচ নিয়ে সামনে এসে দাঁড়ালো আমার। নিজের অন্তর্যন্তে একবার তাকিয়ে নিলাম হৃদের মুখশ্রীর দিকে, সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। তার চোখে চোখে রাখা মানে নিজের সর্বনাশ। হৃদ কিছু বলতে চেয়েছিল, বলতে পারেনি। আমি পাশ কেটে চলে যাব তখনই ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কিছু কথা বলার ছিল, সময় হবে যদি একটু দাঁড়াতে? আমি কিছু না বলে দাঁড়িয়ে গেলাম।
সায় পেয়ে হৃদ বলতে লাগলো, আমি জানি আমি তোমার সাথে যে অন্যায় করেছি, তারপর এ কথাগুলো বলতে আমার নিজের কাছে দ্বিধা হচ্ছে, তবুও বলছি। তুমি ওই দিন বাড়ি থেকে বের হয়ে পর জীবনে প্রথমবারের মতো মায়ের সাথে উচ্চস্বরে কথা বলি। বাবা ওই দিন মাকে অনেক কথা শোনায়, যার কারণে মা এত সব একসাথে নিতে পারে না, হার্ট অ্যাটাক করে। ছোট থেকে মায়ের কথার অবাধ্য হয়নি। মায়ের অসুস্থতা এদিকে ডাক্তার বলে দেয় কোনো কারণে যেন মায়ের উপর চাপ না পড়ে, যার ফলস্বরূপ মায়ের পছন্দের তৃষাকে দ্বিতীয়বারের মতো বিয়ে করতে রাজি হয়েছিল। ভেবেছিলাম আস্তে আস্তে তোমাকে ভুলতে পারবো, কিন্তু দিন যত দেয় তোমার অভাব অপূর্ণতা আমাকে গ্রাস করতে থাকে। তারপর দুনিয়াতে আসে রিধি। আমার ক্লান্তি, তোমার অভাব কিছুটা মুছে যায়, কিন্তু তাতেও তোমাকে ভুলে উঠা হয়নি কখনো সম্ভব। সব কিছু তৃষার চোখে এড়ায়নি। সে প্রায় সময় তোমার সাথে যোগাযোগ করার কথা বলতো আমাকে, আমি করতাম না। আমি চাইনি তোমার জীবনটা এলোমেলো করতে। এই মুখ নিয়ে কি করে দাঁড়াবো তোমার সামনে, তাই আসা হয়নি। তবে অবশেষে তৃষাই গেল। তার অসুস্থতার কথা জানার পর যখন জানতে পারে সে আর বাঁচবে না, তখন তোমার খোঁজ করে তোমার সাথে দেখা করে মৃত্যুর বেগে খুব করে চাইতো তোমাকে আমার সংসারে ফিরিয়ে নিতে। তবে কথা বলার পর বুঝতে পারলাম তোমার আত্মসম্মানবোধ প্রখর। তুমি কখনোই নিজের সম্মানে আজ আসবে এমন করবে না, তাই সেও আর জোর করেনি তোমাকে। তবে আমাকে খুব করে বলে গেছিল চেষ্টা করে দেখতে। এইটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। আবার বলতে লাগলো, শত চেষ্টার পরেও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহস আর হয়ে ওঠেনি। আমার ভুলের শাস্তি আমি প্রতিনিয়ত পাচ্ছি। আর আমার মা, যার জন্য তোমার এই অবস্থা, কিন্তু সেও কর্মফল ভোগ করছে। বেঁচে থেকে সে আজ নিজ সংসারে বাইরে ফিরে এসে একথা বলার মুখ নেই। তবুও বলছি, তুমি যা চাও তা সেভাবেই হবে। তুমি যেভাবে বলবে সেভাবেই সব করব। সম্ভব হলে ফিরে চলো। আমার পাশে তোমার অস্তিত্ব খুব প্রয়োজন। তুমিহীনা আমি এতগুলো বছর ভালো নেই। একদণ্ড কথা বলার জন্য তৃষ্ণার্ত কাকের ন্যায় ছটপট করছি, তবু পারিনি। তবে আজ তোমার নিজ চোখের সামনে দেখে আর দমিয়ে রাখতে পারিনি। মৃত্যুতেও শান্তি পাবো এখন, কারণে মনের কথাগুলো আজ আমি প্রকাশ করতে পেরেছি। আজ আমি চিৎকার করে বলতে পারছি, আমি পাপী, আমি ঠকিয়েছি তোমায়। শাস্তি দাও তুমি আমার পাপের। আমায় ভুলের জন্য আমায় মৃত্যুদণ্ড দাও, তাতে কম হবে। ফিরে চলো তুমি, ফেলে আসা পুরনো সংসার। আমি যা রেখেছি এসে অযত্নে, তবু হাত লাগাতে দেই নেই কাউকে তোমার কোনো জিনিসে। ফিরে চলো তুমি। যদি তাও না পারো, বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও আমায়। আমি ক্লান্ত, আজ নিস্তেজ, আজ ঠিক পাতাঝরা গাছের মতো, বেঁচে থেকেও যার মাঝে প্রাণ নেই। যদি তাও না পারো, তবে নিজ হাতে মৃত্যুদণ্ড দাও আমায়। আমি আর পাচ্ছি না এ ছন্দ ছাড়া জীবনের ভার বয়ে যেতে। রাত সকালে জীবন নিয়ে আসে শান্তি, ঘুম, আর আমার জীবনে রাত ধরা দেয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপে। অন্ধকার চিৎকার করে বলে, তুই ঠকবাজ, তোর ক্ষমা নেই, বেঁচে থাকার অধিকার নেই। আমি পারছি না এ জীবন। মুক্তি দাও পুতুল আমার, হয় বাঁচতে দাও, নয় মৃত্যুদণ্ড দাও। সকলে তাকিয়েছে হৃদের দিকে। উচ্চস্বরে বলা তার প্রতিটা কথা সকলের কর্ণধার করছে। আজ আমার খুব করে বলতে ইচ্ছে করছে, আজ কেন ফেরাতে চাও তুমি আমায়? এতদিন পর কেন আমার অভাবটা বুঝলে? সেদিন অভিমান করে এসেছিলাম, তখন তো একটা বারের জন্য মনে করনি তুমি আমায়? যে সুখের সংসার ছেড়ে একদিন আমায় ছেড়েছিলে, সে সংসার কোথায় আজ তোমার? বউ বাচ্চা, মা বাবা কোথায় আজ? তোমার পাশে কেউ নেই, সব হারিয়ে আমাকে পেতে চাও? তুমি বড্ড স্বার্থপর রিত, বড্ড স্বার্থপর। তোমারও একটা মেয়ে হয়েছে, তার বিয়ের পর তুমি বুঝবে যে ছাড়া তুমি শেষ বয়সে কতটা অসহায়, যেমনটা আমার বাবা মা ছিল। কিন্তু কথাগুলো ধরা পেকে ভিতরেই রেখে গেল। হৃদের চোখের পানি আর সহ্য করতে পারছি না। দৌড়ে চলে গেলাম নিজ ঘরে। কোনো উত্তর দেওয়া হলো না আমার কাছে, কোনো উত্তরেই বা দেওয়ার আছে মতো। ঠকে যাওয়ার এতগুলো বছর পরে তো ঠকানো ওই মানুষটাকে ঘৃণার চাদরে মোড়াতে পারেনি। ভালোবাসলে যে তাকে ঘৃণা করা যায় না। দূরে থাকা যায়, তবে ভুলে থাকা যায় না। এত বছর পর প্রাক্তনের সংসারে ফিরে গেলেও সে লোক ছিছি করবে। সারা জীবন সঙ্গীহীন কাটিয়ে শেষে এসে কিনা লোকের সমালোচনার কারণ হব? না, নিজের আত্মসম্মানে এতটা আঘাত আমি করতে পারি না। রিমঝিম রিধি তিনজনে মিলে রুমে আসলো। ঝিমের চোখের ইশারায় রিধি আগে আমার কাছে এসে হাত দিয়ে চোখে মুছে দিতে দিতে বলল, কেঁদো না মা, তোমার কান্না আমাদের ভালো লাগে না। এবার ঝিম বলতে শুরু করলো, মা তুমি এত বছর অনেক কষ্ট করছো, তবে কুমাকে কষ্ট দিয়ে উনি নিজেও সুখ পায়নি। যে নিজেও অনুতপ্ত তার আগুনে পোড়াচ্ছে। তুমি তো বলেছিলে সব থেকে বড় কঠিন শাস্তি নিজের ভুল অনুতপ্ত। তাহলে তাকে কি ক্ষমা করে দেওয়া যায় না মা? এবার ঝিমের কথায় মাথা তুলে তাকালাম। আমার মেয়েগুলো আজ আমার সুখ খুঁজছে। তারাও বুঝতে শিখেছে, আমাকে বোঝাতে এসেছে। তুমি সংসারে ফিরে যাও মা, অন্তত আঙ্কেলের সাথে থাকাটা, দূরত্বটা গুটিয়ে নাও মা। বাকি সবার সাথে যেমন মিশে থাকো, কথা বলো, সাথে সম্পর্কটা তেমন স্বাভাবিক করে নাও। কথা বলো বাকি সবার মতো তার সাথে। তারপর তোমরা যা ভালো লাগে সিদ্ধান্ত নিও।
তুমিও। কিন্তু এইটুকু কথা রাখো আম্মু, রিমের কথায় আবারও ভিতরে এক কালবৈশাখী ঝড় তাড়া দিল। একটু ভুলের শাস্তি আর কত পাবে, আর নিজেকেই বা কত কষ্ট দিবে। এবার একটা সিদ্ধান্ত নেওয়ার পালা। আমাকে একটু একা থাকতে দাও। আমার এ কথার পর তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবছি রিমের কথার মতো সত্যি বাকি সবার মতো তার সাথে স্বাভাবিক করে নিব সম্পর্কটা। দূর থেকে ভালোবাসা যায়, আমি না হয় দূর থেকে সারা জীবন তার হয়ে থাকবো। এক জীবনে আর স্বামী সংসার নাই হোক, হৃদ না হয় বন্ধু হয়ে থেকে যাবে এ জীবনেই। দ্য এন্ড। প্রিয়তার সংসার। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।